বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল। অনেকেই বলে শ্রীমঙ্গল না দেখলে সবুজ রঙের আসল সৌন্দর্য বোঝা যায় না। পাহাড়ি টিলা জুড়ে নিঃশব্দ চা বাগান, দূর থেকে দেখতে ঠিক যেন কোনো শিল্পীর আঁকা ছবি। কিন্তু এই সৌন্দর্যটা নিজের চোখে দেখার সুযোগ সবার হয় না। কারো সময়ের অভাব, আবার কারো মনে থাকে খরচের চিন্তা। মাত্র একদিন সময় নিয়ে শ্রীমঙ্গল ঘোরা আসলেই কি সম্ভব? আজ আমরা সেই চ্যালেঞ্জ নিয়েই বের হয়েছি। এই ভিডিওতে দেখাবো শ্রীমঙ্গলের সব আইকনিক জায়গা, কিভাবে আসবেন, কত খরচ হবে, অর্থাৎ একদিনে শ্রীমঙ্গল ভ্রমণের আদ্যপান্ত সব কিছু। এই একদিনে আমি ঘুরে দেখেছি শ্রীমঙ্গলের নূরজাহান টি এস্টেট থেকে শুরু করে মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, খাসিয়াপল্লী, হরিণছড়া গলফ মাঠ, আদি নীলকণ্ঠ টি কেবিন, এমনকি বদ্ধভূমি ৭১ পর্যন্ত। উপভোগ করেছি শ্রীমঙ্গলের বিখ্যাত ৭ রঙের চা, আর খুঁজেছি ভালো খাবার, দামি রেস্টুরেন্ট থেকে শুরু করে কম খরচের সেরা অপশনগুলো। তাই আপনি যদি কম সময়ে ও কম খরচে শ্রীমঙ্গল ঘুরতে চান, এই ভিডিওটা আপনার জন্যই। রেলপথ কিংবা বাস, দুভাবেই খুব সহজে শ্রীমঙ্গল পৌঁছানো যায়। তবে যদি একদিনের ভ্রমণ পরিকল্পনা করেন, তাহলে সবচেয়ে ভালো হয় রাতের বাসে উঠে ভোরে পৌঁছে যাওয়া, সারাদিন ঘুরে আবার রাতে ফিরে আসা। আর যারা অন্তত এক রাত শ্রীমঙ্গল থাকতে চান, তাদের জন্য ট্রেন ভ্রমণটাই আমার কাছে বেস্ট মনে হয়। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, ট্রেনের টিকিট সাধারণত 10 দিন আগেই বুকিং করে রাখতে হয়। কোচ নাম্বার 121, 122 আউসকান্দি, শেরপুর, সিলেট। কোচ নাম্বার 215/1 শ্রীমঙ্গল, মৌলভীবাজার। সবাই গাড়িতে আসেন। যেহেতু আমি একটি ছুটির দিন টার্গেট করে এই ট্রিপটি করছি, তাই ঢাকা থেকে শ্রীমঙ্গলগামী হানিফ এন্টারপ্রাইজের রাতের নন এসি বাসটাই বেছে নিয়েছিলাম। ভাড়া পড়েছিল জনপ্রতি 575 টাকা। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, ওভারনাইট জার্নি করে সারাদিন ঘোরা, তারপর আবার রাতেই ফিরে আসা অনেকের কাছেই ক্লান্তিকর লাগতে পারে। তাই বাজেট নিয়ে সমস্যা না থাকলে একদিনের ট্রিপের জন্য এসি বাস সার্ভিস নেওয়াটাই বেশি কমফোর্টেবল। রাত 10:10 ঢাকার গাবতলী থেকে আমাদের বাসটি রওনা করলো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। রাত প্রায় 3টার দিকে বিরতি দেওয়া হলো ভৈরবের আশুগঞ্জে ওজান ভাটি হোটেলে। আধঘুম চোখ মুখ ধুয়ে আমরা এখান থেকে খিচুড়ি খেয়ে নিলাম। হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম একটু বেশি, 250 টাকায় এক প্লেট খিচুড়ি নিয়ে দুজন ভাগ করে খেলাম। এরপর আবার যাত্রা। ভোর সকাল 5:30টার দিকে আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গলের চৌমোহনা বাজারে। শুভ সকাল বন্ধুরা, চায়ের রাজধানী শ্রীমঙ্গল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকের চমৎকার আবহাওয়ায় প্রথমবারের মতো শ্রীমঙ্গল এসে পা রাখলাম, খুবই ভালো লাগা কাজ করছে। চলুন আমাদের প্রথম যাত্রাপথের দিকে পা বাড়াই। শ্রীমঙ্গল পৌঁছেই শহর প্রথম কাজ হলো সারাদিন ঘোরাঘুরির জন্য কোনো একটা যানবাহন রিজার্ভ করে নেওয়া। চৌমোহনা বাজারে ভোর সকাল থেকেই অসংখ্য সিএনজি এবং চাঁদের গাড়ি পর্যটকদের অপেক্ষায় থাকে। আমাদের গাড়িতে 10 জন করে বসতে পারে। আমরা 3,500 4,000 টাকা ভাড়া নিয়ে থাকি। আর লোক যদি গ্রুপে আসে তো তাদের সাশ্রয় আর কি কম সময় যাইতে পারে। সারাদিন আমরা ঘোরাই। সারাদিনে যদি ধরেন আমি আমার পছন্দের জায়গাগুলো বলি, সেই অনুযায়ী আপনি ঘোরাবেন সব জায়গায়। জি। শ্রীমঙ্গলের চৌমোহনা বাজার থেকে আমরা সারাদিনের জন্য একটি সিএনজি রিজার্ভ করে নিলাম 1400 টাকায়। তো এই যে ভাই আমাদেরকে আজকে সারাদিন ঘুরে ঘুরে দেখাবেন। আমরা আমাদের পছন্দের জায়গাগুলো ভাইকে বলেছি, সবগুলো জায়গাতে আমাদেরকে ঘুরে দেখানো হবে। ভাই আপনার নাম? কাজল। কাজল ভাই? কাজল ভৌমিক। কাজল ভৌমিক। আচ্ছা ভাই, আমার মতো যারা ঘুরতে আসবে সবাইকে তো ঘুরে দেখাতে পারবেন? অবশ্যই। আচ্ছা বন্ধুরা, অবশ্যই ঘুরে দেখাতে পারবে। আজকে আমি যেই জায়গাগুলো ঘুরছি, আপনারা যদি আসেন শ্রীমঙ্গল, আসার পর এখানে অনেক সিএনজি চাঁদের গাড়ি পেয়ে যাবেন। তারপরে যদি স্পেশালি কেউ আমাদের মতো করে এই ট্যুরটি দিতে চান, এই কাজল ভাইয়ের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিব, তাকে নিয়ে আমাদের মতো করে পুরো ট্যুরটি আপনারা দিতে পারবেন। তো চলুন বন্ধুরা, পরবর্তী ধাপে আমরা পা বাড়াই। সিএনজি রিজার্ভ করার সময় আমি ড্রাইভারকে আমাদের পছন্দের জায়গাগুলোর তালিকা বলে দিয়েছিলাম।
সেই প্ল্যান অনুযায়ী সকালে নাস্তা করার জন্য আমরা চলে এলাম চৌমোহনা বাজার থেকে সামান্য দূরে রিজিক হোটেলে। সকালের নাস্তা হিসেবে কি খাবেন? রিজিক হোটেল থেকে সকালের নাস্তা তেহারি খেতে পারেন, লোকাল ভাষায় এটাকে বলা হয় আখনি, আর হচ্ছে খিচুড়ি, আর সাথে 1 গ্লাস বা আধা গ্লাস বোরহানি টেস্ট করে দেখবেন। তো সকালের ভালো একটা খাওয়ার পর সারাদিনের জার্নিটা খুব আরামদায়ক হবে আমার মনে হয়। সকালের নাস্তা সেরে শুরু হলো আমাদের আজকের দিনের প্রথম পর্ব। নয়নাভিরাম রাস্তা ধরে আমাদের সিএনজিটি এগিয়ে চলেছে নূরজাহান টি এস্টেটের দিকে। জীবনের প্রথম রাস্তার দুপাশে সারি সারি চা বাগান দেখে আমি বেশ প্রফুল্ল। আর এই সড়কটির সৌন্দর্য এক কথায় আমার মন চুরি করে নিয়েছিল। শুরুটায় যদি এত শান্ত হয় তাহলে সামনে কি আছে ভাবতেই ভালো লাগছে। আসসালামু আলাইকুম। একদম ক্ষেত থেকে নিয়ে আসলেন নাকি? কিছু দূর যাওয়ার পর আমরা একটি রাবার বাগান দেখলাম। সিএনজিওয়ালা কাজল ভাই বললেন কাছ থেকে যেন রাবার সংগ্রহের দৃশ্যটি দেখে আসি। আমিও আর দেরি না করে ছুটে গেলাম রাবার বাগানের ভেতরে। যে কাটার সাথে সাথে কষ্ট চলে আসতেছে। স্নিগ্ধ পরিবেশে রাবার গাছের কষ সংগ্রহের দৃশ্যটি সত্যি ভালো লাগছিল। আমাদের আজকের প্রথম গন্তব্য হচ্ছে নূরজাহান টি এস্টেট, কিন্তু এই পথে যেতে যেতে আমাদের চোখে পড়লো একটি চমৎকার রাবার বাগান। আপনারা চাইলে কিন্তু এখানে অল্প কিছু সময়ের জন্য 10 মিনিটের জন্য হলেও এই রাবার বাগানে একটু থেমে যেতে পারেন, এখানে কিছু ছবি তুলতে পারেন, আর কিভাবে তারা রাবারের কষ সংগ্রহ করে সেই প্রক্রিয়াটিও দেখে নিতে পারেন। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। রাস্তার দুপাশে বেশ কিছু নামি দামি রিসোর্ট চোখে পড়ছিল। কিছু দূর আধা কাঁচা সরু রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম দিনের প্রথম স্পট নূরজাহান টি এস্টেটে। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম গন্তব্য নূরজাহান টি এস্টেটে। এই রাস্তার দুপাশেই চায়ের বাগান দেখতে পাচ্ছি, আর আজকে আমার ভ্রমণ সঙ্গী হয়েছেন আমার আঙ্কেল তাজুল ইসলাম। আসসালামু আলাইকুম। কাকা, কেমন লাগছে সব দেখে? অনেক অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। আজকের আবহাওয়াটাও সুন্দর, আর আবহাওয়াটা সুন্দর। আমরা এই প্রথম কোনো চায়ের রাজধানীতে এলাম বা চায়ের বাগানে এলাম। আমাদের অনুভূতিটা বুঝতেই পারছেন। তো দুজন মিলে আজকে সারাদিন ঘুরবো, খুবই ভালো লাগছে। চারপাশে সবুজ, এবং দেখুন শিশির পড়ে বা সকালে বৃষ্টি হয়েছে, বৃষ্টি পড়ে এই সব কিছু ভিজে আছে, কত সুন্দর। এ যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো ক্যানভাস। পাহাড়ের ঢাল বেয়ে ধাপে ধাপে লাগানো চা গাছগুলো দিনের প্রথম মুগ্ধতা ছড়িয়ে দিল। নূরজাহান টি এস্টেটের ভিতর দিয়ে অনেকটা রাস্তা এই সৌন্দর্য মন্ত্রমুগ্ধের মতো আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছিল। সত্যি বলতে আমি মুগ্ধ হয়ে গেছি। অনেক শুনেছি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এই চা বাগান দু চোখ জুড়িয়ে দেয়। আসলে আমার দু চোখ তো জুড়িয়ে গেছেই, সাথে মনটাও শীতল হয়ে গেছে। এক জায়গায় দেখতে পেলাম চা শ্রমিকরা চা পাতায় কীটনাশক স্প্রে করছেন। হয়তো তারা চা পাতাগুলোর সুরক্ষার জন্য এই কাজগুলো করছেন, কিন্তু কীটনাশক স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তাও ভেবে দেখার বিষয়। নূরজাহান টি এস্টেটের ভেতরে চমৎকার কিছু সময় কাটালাম। তারপর আমরা এই চা বাগানের ভেতরে রাস্তা ধরে ছুটে চলেছি মাধবপুর লেকের উদ্দেশ্যে। ভাই, এইটা পুরো প্রাইভেট এলাকা না? কোনো কোম্পানির, প্রাইভেট কোম্পানির? ন্যাশনালিটি কোম্পানি। ন্যাশনালিটি কোম্পানি। 30 টাকা। 30 টাকা করে না? মাধবপুর লেকটি মূলত মাধবপুর টি এস্টেটের ভিতরে অবস্থিত। তো এই টি এস্টেটে প্রবেশ করতে সিএনজি নিয়ে 30 টাকা প্রবেশ ফি দিতে হবে, আর যদি এর চেয়ে বড় গাড়ি হয় সেক্ষেত্রে 75 টাকা দিতে হবে। তো আমরা এই যে টিকিট সংগ্রহ করলাম, এটি সাথে রাখতে হবে, ভিতরে হয়তো বা দেখতে চাইলে এটি সেক্ষেত্রে দেখাতে হবে। তো সিএনজি গেটের ভিতরে ঢুকে আমাদের নামিয়ে দিল। এখন আমরা ভেতরে হেঁটে যাব। এখানে ছোট একটি বাজারের মতো দেখা যাচ্ছে। ভাই, আনারস কত করে? 40, 50, 30। 40, 50, 30। এটা কত ভাই? আমি যেটা ধরছি হাতে 40 টাকা। এটা কত ভাই? 50 টাকা। আচ্ছা, 50 টাকারটা আমরা নিয়ে দিলে।
খুবই সুস্বাদু আনারস। এই মাধবপুর আসলে অবশ্যই আনারস টেস্ট করে দেখবেন, কোনো ঝাঁঝালো না, একেবারে রসে ভরপুর, মিষ্টি। এই তো চমৎকার আনারস খেয়ে আমরা এখন ভিতরের দিকে হাঁটা ধরেছি। এটা তো চা পাতা না? এটার নাম কি হবে বলেন তো? এটা তো চা পাতা। চা পাতা তো ওর একটা নাম আছে। এটা হলো কলি। কি এটা আসলে কলি না? আপনারা এটা খান, এটা ব্যবহার করেন, তাও আপনারা জানেন না এটা গ্রিন টি। আচ্ছা, গ্রিন টি? এইটা হচ্ছে গ্রিন টি না? হ্যাঁ। এই যে বড় দুইটা পাতা। হ্যাঁ, এই পাতাটাও গ্রিন টি আছে, এই পাতাটা। তার মানে আলাদা আলাদা মিশ্রিত পাতা সুন্দর। তেতো একটা ভাব আছে, বড় পাতা যে তবে একেবারে অসহনীয় না। 23 কেজি পাতা। এই সেই বিখ্যাত মাধবপুর লেক। পেছনে বেগুনি রঙের শাপলা দেখতে পাচ্ছি, আমি আগে কখনোই দেখিনি, আজকে প্রথম দেখলাম। এই ফুলটা ছেঁড়াই ছিল, আমরা ছিঁড়িনি। এই ভাই দেখালো যে প্রচন্ড রকমের মাতাল করা ঘ্রাণ এতে, বেগুনি কালারের শাপলা। আসলে কি এটা শাপলা না পদ্মা? শাপলা, শাপলা, বেগুনি শাপলা। বেগুনি কালারের শাপলা, খুবই মাতাল করা ঘ্রাণ, খুবই চমৎকার। মাধবপুর লেক সবুজের কোলে নীল জলরাশি ঘেরা অনিন্দ্য সুন্দর একটি স্থান। এটি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত। 1965 সালে চা বাগানের সেচ প্রকল্পের জন্য কৃত্রিমভাবে তৈরি হলেও আজ এটি প্রকৃতির এক অনন্য সৌন্দর্যে পরিণত হয়েছে। এখানে পৌঁছে দেখা গেল লেকে ফুটে থাকা নীল শাপলাগুলো যেন হাতছানি দিয়ে ডাকছে। আসলে এই লেকের আসল সৌন্দর্যটা শীতকালে গভীরভাবে ধরা দেয়। শুধু এই একটি জায়গার জন্যই মনে হচ্ছে শ্রীমঙ্গল আসা সার্থক। চারপাশে যে চা গাছের টিলাগুলো রয়েছে, আর টিলার নিচেই হচ্ছে মাধবপুরের যে লেক। এই লেকটি নাকি কৃত্রিমভাবে খনন করা হয়েছিল বহুকাল আগে এই চা বাগানগুলোতে পানি দেওয়ার জন্য। আর আজকে কিন্তু সেই লেকই হয়ে উঠেছে দর্শনীয় স্থান। চারপাশের ভিউ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। যেই ভিউগুলো উপর থেকে ড্রোনে দেখতাম, সেই ভিউগুলো এই টিলায় দাঁড়িয়ে দু চোখে দেখছি। ভাবুন তো কেমন অনুভূতি হচ্ছে। মাধবপুর লেকের চমৎকার সময় কাটিয়ে আমরা রওনা দিলাম লাউয়াছড়া ন্যাশনাল পার্কের দিকে। ফেরার পথে চোখে পড়ল চা শ্রমিকরা মনোযোগ দিয়ে চা পাতা সংগ্রহ করছেন। কিছুটা সময় কাটালাম তাদের সাথে। ওরে বাবা, একদম চশমা পরে কাজ করতেছে, খুব হ্যান্ডসাম লাগতেছে আপনাকে। চশমা পরে খুব হ্যান্ডসাম লাগতেছে আপনাকে। কি নাম আপনার? আমার নাম অজয় কুমার নায়ক। আর কোন পাতাটা তোলেন আপনারা দেখি তো? এই যে এগুলা, কচি পাতাটা না? হ্যাঁ, যেগুলা সবুজ আছে এগুলো। আচ্ছা, তারপর এই যে ব্যাগে রাখতেছেন। সারাদিন কত পাতা তুলতে পারবেন? 12 কেজি 16 কেজি এরকম। চায়ের রাজ্যে এসে দেখতে পাচ্ছি চা শ্রমিক, আসল হিরো যারা, তারা এখানে কাজ করছেন। আপনি আমি মজা করে যে চা খাই প্রতিদিন, আর যেই চা না খেলে হয়তো আপনার একটি দিনই কাটে না, সেই চার কারিগর কিন্তু এই যে ওনারা। আর চা বাগানে এসে আমি এই দৃশ্য নিজের চোখে দেখছি, সত্যি আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। খুব ভালো লাগছে আমার কাছে। আর এই যে মানুষগুলো দেখছেন, এরা সবাই কিন্তু খুবই আন্তরিক। এই দেখুন কিভাবে কাজ করছে, 2 মুঠ ধরে চা পাতা তুলছে। মাধবপুর থেকে লাউয়াছড়ার দূরত্ব প্রায় 16.5 কিলোমিটার। এই পথের সৌন্দর্য সত্যি অবর্ণনীয়। দুপুরের ঠিক আগ মুহূর্তে আমরা লাউয়াছড়ায় প্রবেশ করলাম। এখানে আসার পর দেখতে পাচ্ছি গেট করা হচ্ছে। এটা আসলে গাছের ডিজাইন করা রয়েছে এবং গাছের উপরে একটি অজগর সাপ পেঁচিয়ে আছে। বোঝাই যাচ্ছে যে একটা প্রাকৃতিক অরণ্যের যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু ফটোকেই তুলে ধরা হয়েছে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করার জন্য টিকিট মূল্য নির্ধারণ করা রয়েছে 115 টাকা, যার ভিতরে 100 টাকা টিকিট মূল্য আর 15 টাকা হচ্ছে ভ্যাট। তো অনেকেই বলে থাকে এই টাকাটা নাকি একটু বেশি উদ্যানের ভিতর ঢোকার জন্য। তবুও যেহেতু এটি নির্ধারণ করা রয়েছে, পর্যটকরা এই নির্ধারিত ফি দিয়েই কিন্তু ভিতরে প্রবেশ করছে।
ঢুকতেই মুগ্ধতা, পেছনে বিশাল বড় বড় গাছের সারি দুপাশে, আর মাঝখান দিয়ে চলে গেছে পথ। প্রায় 1250 হেক্টর জুড়ে বিস্তৃত এই বনটি একটি মিশ্র চিরহরিৎ বন। বনের শত শত বছর পুরনো উঁচু গাছগুলো এই বনটিকে অন্য সব বন থেকে পৃথক করে তুলেছে। এখানে নানা প্রজাতির প্রাণী থাকলেও সবচেয়ে বেশি চোখে পড়ে বানর। তবে সাবধান, তাদের বিরক্ত করলে আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। আপনি এই কলা বিক্রি করেন কত টাকা করে? কলা 20-100 টাকা, মানে 20টা 100 টাকা। আমি একটু জানতে চাই, ওরা কি আপনার কাছ থেকে চুরি করার চেষ্টা করে? বানররা এইটা করে না কখনো? কিনে কেউ দিলে তারপর নেয়? লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢোকার পর কিছু দূর হেঁটে আসার পর এই রেল লাইনটি চোখে পড়ে। এটি মূলত সিলেটগামী যে রেল লাইন রয়েছে সেটি একেবারে লাউয়াছড়া যে জাতীয় উদ্যান রয়েছে এটির ভেতর দিয়ে চলে গেছে। আর এখানে আসলে সবাই ভিডিওতে দেখায় এই জিনিসটি, যে এখানে একটি সিনেমার শুটিং হয়েছে, আমার আছে জল। তো সিনেমাটি অনেকেই দেখেছে, আমিও দেখেছি। এই যে সাইনবোর্ড দেওয়া রয়েছে এখানে। তাছাড়া আরেকটি হলিউডের সিনেমা এখানে হয়েছে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডে, ওই সাইনবোর্ড এখানে দেওয়া রয়েছে। তো এই রেল লাইন ধরে কিন্তু অনেকে হাঁটেন, এই রেল লাইনটি দেখার জন্য হলেও অনেকে এখানে আসেন। তো আসলে খুবই সুন্দর, বনের ভিতর দিয়ে রেল লাইন চলে গিয়েছে। আর ভিতরে রয়েছে খাসিয়াপল্লী। তো আমরা কিছুক্ষণ পরে একটু খাসিয়াপল্লীর দিকেও ঘুরে আসব, তারপর আমাদের পরবর্তী গন্তব্য আমরা ঠিক করব। লাউয়াছড়ার ভেতরেই রয়েছে খাসিয়াপল্লী। এখানে অনেকেই গাইড অফার করে থাকেন, তবে স্থানীয়দের জিজ্ঞেস করে সহজ একটি পথে খাসিয়াপল্লীতে প্রবেশ করা যায়। আমি আর আমার আঙ্কেল হেঁটেই রওনা দিলাম খাসিয়াপল্লীর উদ্দেশ্যে। বেশ কিছুটা পথ পায়ে হেঁটে পৌঁছে গেলাম সেখানে। এখানে এসে দেখলাম পানের বাগান। খাসিয়া নৃগোষ্ঠীর অনেকেই পান চাষ করে জীবিকা নির্বাহ করেন। তাদের জীবনধারা কাছ থেকে দেখা সত্যি মুগ্ধ করার মতো। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, তারা অনুমতি ছাড়া ছবি বা ভিডিও করা পছন্দ করেন না। তো যেহেতু আমরা পায়ে হেঁটেই ঘুরছি, মোটামুটি ক্লান্তি আসছে। তো উপরে আসার পর এই যে এক খাসিয়া দিদি তার ঘরের ভিতরে দোকান দিয়েছেন। তো একদম ফ্রিজের ঠান্ডা জুস দিলেন, এই জুস কিনে এখান থেকে খাচ্ছি। আপনারা আসলে চাইলে এরকম দোকান রয়েছে, চাইলে এখান থেকে বিভিন্ন জিনিস কিনে খেতে পারবেন। খাসিয়ারা মূলত খ্রিস্ট ধর্মের অনুসারী হলেও এখানে একটি মুসলিম পরিবারের সাথে দেখা হলো আমাদের। তারা খুব আন্তরিকভাবে আমাদের সময় দিল এবং আপ্যায়ন করলো। খাসিয়াপল্লীতেই আপনারা অনেকেই হয়তো বা জানেন না, একটি ফ্যামিলি রয়েছে যারা কিনা মুসলিম ধর্মের, এবং আমার খুবই ইচ্ছা ছিল আমি যদি কখনো এই পল্লীতে আসি তাদের সাথে দেখা করব। না, এখানে কোনো সমস্যা হয় না। ওরা আমাদের সাথে চলাফেরা করে, আমরা ওদের সাথে কোনো হিংসা নেই, ঝগড়া নেই, সব থেকে ওদের সাথে আরামদায়ক। আমার দাদা থেকে আমরা কনফারেন্স, দাদা ছিল খাসিয়া, আচ্ছা, দাদা থেকে আমরা আমার দাদিকে বিয়ে করার পর মুসলিম হয়েছে। এরপর আমরা রওনা দিলাম শহরের বিখ্যাত পানসি হোটেলের দিকে। পানসি ছাড়াও আশেপাশে অনেক খাবার হোটেল রয়েছে, আপনারা চাইলে যে কোনো একটিতে খেতে পারেন। তো আমরা মোটামুটি সারাদিনের ঘোরাঘুরি শেষ করে দুপুরের খাবার জন্য শ্রীমঙ্গল শহরের বিখ্যাত পানসি রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। এগুলো সবই প্যাকেজের বাইরে, 20 টাকা, 30 টাকা, 25 টাকা এরকম দিল এক একটা। কেউ যদি চান শুধু এগুলো দিয়ে খেতে পারেন, অথবা একটা প্যাকেজ নিয়ে সেই প্যাকেজ হিসেবে খেতে পারেন। আমাদের হচ্ছে 2টা ভর্তা নিয়েছিলেন 40 টাকা, একটা আইর মাছ 250 টাকা, আর হচ্ছে বিফ একটা 260 টাকা, আর আপনাদের পানি হচ্ছে 40 টাকা। টোটাল বিল হচ্ছে 590 টাকা। দারুণ একটা দুপুরের খাবার শেষ করলাম, এখন পুরোপুরি রিচার্জড। এরপর আমরা খানিক সময় বিশ্রাম করে এইখানে যে হরিণছড়া গলফ ক্লাব রয়েছে সেদিকে যাব। বিকালটা আমরা সেখানে কাটাবো। তারপর ওইখান থেকে ফিরবো আমরা আদি নীলকণ্ঠ চা কেবিনে, সেখানে খাবো 7 রঙের চা। শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরের এই স্থানটিতে যেতে দারুণ সব চা বাগানের ভিতর দিয়ে আমাদের সিএনজিটি ছুটে চলছিল। আসলে যতগুলো রাস্তা দেখলাম হরিণছড়া মাঠের দিকে যেতে, এই রাস্তাটা তার মধ্যে অন্যতম সেরা সুন্দর একটি রাস্তা।
সত্যি বলতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে গলফ মাঠে আসলাম। আসলে আমি তো ভ্রমণ গাইড দিচ্ছি আপনাদের। এখানে যখন আপনারা আসবেন, যিনি সিএনজি যাকে ভাড়া করবেন বা চাঁদের গাড়ি ভাড়া করবেন, তার সাথে কথা বলে একটু শিওর হবেন যে আপনারা যেই দিন আসবেন সেই দিন কি গলফ মাঠে ভ্রমণ করতে পারবেন কিনা। এই গলফ মাঠে কি সবসময় ভ্রমণ করা যায়? জি তবে বাগানের যখন কাজ শুরু হয় এদিকে তখন বন্ধ দেয়, ওই অফিসের সামনেই বলে দেয় যে ভিতরে যাওয়া নিষেধ। চাঁদের গাড়ি বা সিএনজি কোনো ড্রাইভারের সাথে যোগাযোগ করলে কোন সময় কি হয় না হয়, মানে শ্রীমঙ্গলে কোন কোন স্পট মানে ঘোরা যাবে কি না, ওই সব বিষয় নিয়ে জানতে পারবেন আর কি। তো আমি তো আজকের ভিডিওতে দেখাচ্ছি আমার তালিকায় আমি গলফ মাঠ রেখেছিলাম, কারণ শ্রীমঙ্গলের অত্যন্ত সুন্দর একটি দর্শনীয় স্থানের মধ্যে এই গলফ মাঠ অন্যতম। তো আপনারা যেই সব জায়গায় যেতে চান, সর্বপ্রথম সিএনজিওয়ালা অথবা চাঁদের গাড়ি যে চালান তার সাথে কথা বলে সেই সব জায়গা ভ্রমণ করা যাবে কিনা সেই ব্যাপারে কনফার্ম হয়ে তারপরে যাবেন। চলুন আমরা গলফ মাঠের দিকে রওনা করি। এ যেন এক সবুজ ঘাসের গালিচা। ঢেউ খেলানো প্রান্তরে রোদের আলোয় সবুজ ঘাসগুলো চিকচিক করছে। এক পাশে চা বাগান, অন্য পাশে ঘন রাবার বাগান। সত্যি জায়গাটি একদম সিনেমাটিক মনে হচ্ছিল। আপনারা যদি এরকম আপনাদের এক ঝাঁক বন্ধুদের সাথে শ্রীমঙ্গল আসেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের শ্রীমঙ্গল ভ্রমণটা সার্থক হবে। আর একদিনের জন্য শ্রীমঙ্গলে সবগুলো স্পট ঘুরে দেখাটা একটু ক্লান্তিকর হতে পারে, তবুও যারা ভ্রমণ প্রেমী রয়েছে তাদের জন্য এই ক্লান্তির চেয়ে আনন্দটাই বড় মুখ্য বিষয়। শেষ বিকেলটা উপভোগ করার জন্য আমরা চলে এলাম শহরের কাছাকাছি বিখ্যাত নীলকণ্ঠ টি কেবিনে। আসলে শ্রীমঙ্গলের শেষ বিকেলটা কাটানোর জন্য এর চেয়ে ভালো অপশন আমার মাথায় আসছিল না। এখানে নানান ধরনের চায়ের পাশাপাশি ঐতিহ্যবাহী মণিপুরীদের বিভিন্ন বস্ত্রও চোখে পড়ছিল। পাশাপাশি বেশ কিছু চা পাতার দোকানও রয়েছে। এখানে বসে আমরা উপভোগ করলাম শ্রীমঙ্গলের বিখ্যাত 7 রঙের চা। 7 রঙের চা তো খেলেন, কেমন লাগলো? 7 রঙের চা আলাদা আলাদা স্বাদ, প্রতিটা লেয়ার আলাদা আলাদা টেস্ট। দামটা অনেকই বেশি, 50 টাকা বলে ঠিক আছে, লিমিটের মধ্যে 75 টাকা, অনেক টাকা। নতুন হিসেবে 7টা নেওয়া উচিত। হ্যাঁ, সবাই নতুন হিসেবে 7টা নেওয়া উচিত, কিন্তু প্রতিপক্ষ যদি দামটা কমা যায় তাহলে আরও ভালো হইতা। ইতিমধ্যেই আমরা শ্রীমঙ্গলের প্রায় সব আইকনিক জায়গাগুলো ঘুরে ফেলেছি। যেহেতু এখনও আমাদের হাতে কিছুটা সময় ছিল, তাই সন্ধ্যার আগ মুহূর্তে আমরা চলে এলাম বধ্যভূমি 71-এ। আমাদের আজকের দিনের সর্বশেষ গন্তব্য বধ্যভূমি 71-এর সামনে আমরা এসে পৌঁছেছি। সকালবেলা একবার কিন্তু আমরা এর সামনে দিয়েই গিয়েছি, কিন্তু তখন এখানে নামা হয়নি, কারণ চেয়েছি পুরো ভ্রমণটি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাতে। তো সেই ধারাবাহিকতায় সারাদিন ঘোরাঘুরির পর সন্ধ্যার শেষ অন্ধকারটুকু আমাদের এখানেই নামুক আমরা চেয়েছিলাম। খুব ভালো লাগলো আপনার সাথে আজকে ঘুরে। তো আশা করি টুরিস্টরা যখন আসবে আন্তরিকতার সাথে ঠিক এভাবে হোক বা টুরিস্টরা যেভাবে চায় ঘুরে দেখাবেন। কাজল ভাইকে বিদায় দিয়ে এখানে আমরা কিছুটা সময় কাটালাম গল্প আর আড্ডায়। শেষ বিকেলের এই সময়টা আমরা এই বধ্যভূমি 71-এ কাটাতে পেরে খুবই ভালো লাগছে। 71-এর বীর মুক্তিযোদ্ধাদের নাম এখানে পড়লাম এবং চারপাশের পরিবেশটা খুবই সুন্দর। 1971 সালে নাম জানা অজানা অনেকে কিন্তু এখানে গণকবর দেওয়া হয় বা তাদেরকে স্মৃতি থেকে বিস্তৃত করে দেওয়ার চেষ্টা করা হয়। তো সেই বধ্যভূমিকে 2011 সালে পুনর্জীবন দেওয়া হয়েছে। তো কাকা, শ্রীমঙ্গল আমরা ঘুরলাম, কেমন লাগলো সব মিলিয়ে? রাত্রে আসছি, আবার সকালে কোনো রেস্ট নিয়ে আমরা ঘোরাঘুরি করতেছি। একদিনের জার্নি একদিনের ভ্রমণটা একটু ক্লান্তিকর হয়ে যায়। একদিনের এরকম ভ্রমণ কিন্তু ক্লান্তিকর হতে পারে অনেকের জন্য। পরিবার নিয়ে আসলে এই ধরনের ভ্রমণ না করাই ভালো। পরিবার নিয়ে যদি আপনারা ভ্রমণে বের হন, আমার পরামর্শ থাকবে অন্তত একটি রাত শ্রীমঙ্গল কাটিয়ে তারপর রিল্যাক্স করে পরের দিন বাড়ি ফিরবেন। সন্ধ্যার পর এখান থেকে সোজা চলে এলাম সেই রিজিক হোটেলে। আগেই প্ল্যান করে রেখেছিলাম রাতের খাবারটা এখানেই সেরে নেব। আসলে শ্রীমঙ্গলে কম খরচে মানসম্মত খাবার এখানেই পাওয়া যায় বলে আমার মনে হয়েছে। নীরবে আমাদের ব্যস্ত একটা দিন কেটে গেল শ্রীমঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে ঘুরে। এবার চলুন সারাদিন ঘোরাঘুরিতে আমাদের মোট কত টাকা খরচ হলো তার একটা সংক্ষিপ্ত হিসাব করে নেওয়া যাক। ঢাকা থেকে শ্রীমঙ্গল নন এসি বাস ভাড়া জনপ্রতি 575 টাকা, তাই যাওয়া আসায় মোট ভাড়া আসে 1150 টাকা। সারাদিন ঘোরার জন্য রিজার্ভ সিএনজি ভাড়া 2 জন ভাগ করে প্রতিজন 750 টাকা। রিজিক হোটেলে সকালে নাস্তা 90 টাকা। পানসি হোটেলে দুপুরে খাবার পড়েছিল 295 টাকা প্রতিজন। বিকেলে নীলকণ্ঠ টি কেবিনে 7 রঙের চা 75 টাকা।
রিজিক হোটেলের রাতের খাবার জনপ্রতি পড়েছিল 135 টাকা। এছাড়াও লাউয়াছড়া প্রবেশ মূল্য জনপ্রতি 120 টাকা, মাধবপুর প্রবেশ মূল্য 30 টাকা, সর্বমোট 2645 টাকা। এছাড়াও ধরুন আপনার বাড়ি থেকে ঢাকার বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে এবং ফেরার সময় বাস স্ট্যান্ড থেকে বাড়িতে ফেরার যাতায়াত খরচ আপনার ভ্রমণ খরচের সাথে যুক্ত হবে। তাই ধরেই নেওয়া যায় মোট 3000 টাকার ভেতরে চমৎকার এই ডে ট্যুরটি অনায়াসেই করা সম্ভব। শ্রীমঙ্গল থেকে ফেরার পথে ইন কেস যদি আপনারা বাস না পান বা বাসের টিকিট যদি বুকিং করা না থাকে, তাহলে আপনারা শ্রীমঙ্গল যে চৌমোহনা বাজার রয়েছে এখানেই সাকিব ভাই বসেন বিলাস পরিবহনের কাউন্টারে। তো উনি হচ্ছেন এজেন্ট, ওনার কাছে ইম্পেরিয়াল পরিবহনের টিকিটও পাবেন, বিলাস পরিবহনের টিকিটও পাবেন। অন্য কোনো পরিবহনের টিকিট জোগাড় করে দেওয়া সম্ভব? জি না, অন্য কোনো পরিবহনের টিকিট আমাদের কাছে নাই, তবে যদি কারো হেল্প লাগে আমি যোগাযোগ করে দিতে পারি, এরকম লিংক আমার আছে।